গণভোট নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য না হলে নিজের মতো পদক্ষেপ নেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বললেন শাহদিন মালিক। এই নিয়ে অধ্যাদেশ জারি প্রধান উপদেষ্টার এখতিয়ার বহির্ভূত। নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে বৃহস্পতিবার 8 দলের পদযাত্রা কর্মসূচি। প্রধান উপদেষ্টা বরাবর দেয়া হবে স্মারকলিপি। এবং জাতীয় নির্বাচনে ঠিক করবে আগামীর বাংলাদেশের গতিপথ, বললেন সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে দলগুলোর সহায়তা কামনা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদ উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টা পরিষদ। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অন্যথায় সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভায় ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু গণভোট ইস্যু। জাতীয় নির্বাচনের দিনে নাকি তার আগে হবে সে বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়ছেই। তারপরও গণভোটের বিষয়বস্তু কি হবে তা নিয়েও আছে অস্পষ্টতা। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা বসে। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই জাতীয় সনদ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কিংবা গণভোটের মতো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে ঐক্যমত্য হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় সরকার নিজেই সিদ্ধান্ত দেবে। ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। আমি কালকেই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদ সভায় আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। এই নিয়ে প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারির এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত প্রস্তাবনা নিয়ে কিছু রাজনৈতিক দল বিরূপ মন্তব্য করলেও সত্য একদিন উদ্ঘাটিত হবে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার। পঞ্চদশ সংশোধনীর বৈধতা ইস্যুতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মিসবা রহমানের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই দেশে আলোচনার মূল কেন্দ্র আগে গণভোট নাকি সংসদ নির্বাচন। তবে সংসদ নির্বাচনের আগে গণভোট প্রচলিত আইনের পরিপন্থী বলে জানান আইনজীবী শাহদিন মালিক। সোমবার হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। শাহদিন মালিক বলেন, আগে সংসদ নির্বাচন, এরপরে সংসদ যদি মনে করে গণভোটে যাওয়া প্রয়োজন তাহলেই কেবল গণভোট হবে। একটা প্রস্তাব সংসদে পাস হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। তখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। আইন পাশ করার অধিকার সংসদের, ক্ষেত্র বিশেষে তা রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে। তবে প্রধান উপদেষ্টা কোনো অবস্থাতেই অধ্যাদেশ জারির ক্ষমতা রাখেন না বলেও জানান এই আইনজীবী। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না
তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারে না। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করছে কিনা এমন প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, সময়ের পরিক্রমায় সত্য একদিন বেরিয়ে আসবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে তাদের নির্বাচনটাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। গত বছরের ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদের আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট সহ ৫ দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। দুপুরে যৌথ সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। জানান, দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। ৫ দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮টি দল। সোমবার এক সংবাদ সম্মেলনে মহাসমাবেশ সহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এর আগে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ঘণ্টাব্যাপী আলোচনা করেন যুগপৎ আন্দোলনে থাকা ৮ দল। মামুনুল হক বলেন, সরকার চাইলেই জাতীয় নির্বাচনের আগেই গণভোট সম্ভব। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যেই বিতর্কের যে বিষয়গুলো, মতপার্থক্যের জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব। সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আহ্বানকে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গতকালকেই একটা আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম জানান, একই দিনে গণভোট ও নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকিতে পড়বে। আমরা একাত্রে বসে এই সমস্যাকে সমাধান করার জন্য আমি এটা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য। এটা আপনাদের সাংবাদিক ভাই বন্ধুদেরকেও বলবো, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের কোল হারা সন্তানগুলো এবং চক্ষু হারানো, পঙ্গু হওয়া, এইটা আমরা বৃথা হতে দেব না এবং জুলাই সনদকে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে কোনো জোট নয়, বরং আসন সমঝোতা হবে বলেও জানান মুফতি রেজাউল করিম। একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দফতরে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় AI দিয়ে তৈরি বিভিন্ন কন্টেন্টের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন CEC। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রাজধানীর বসুন্ধরায় AGB সদর দপ্তরের এ আয়োজনে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আনসার সদস্যদের দায়িত্ব পালনে নিষ্ঠার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারিত হবে। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কিভাবে রেখে যাব,
এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায়। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াতে পারে আশঙ্কা জানিয়ে যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেন তিনি। এআই এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব এটা। এবং যারা দুষ্ট লোক, যারা সমস্যা সৃষ্টি করতে চায়, তারা এই সুযোগটা নিতে পারে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সবার ঐক্যমতের প্রয়োজন বলেও উল্লেখ করেন সিইসি। রাজনৈতিক দলগুলো সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন করা সম্ভব না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিদিনই নতুন নতুন উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে এবারে ডেঙ্গুতে দেখা দিচ্ছে পেট ও ফুসফুসে পানি আসার মতো জটিলতা। চিকিৎসকরা বলছেন প্লাজমা লিকেজের কারণে এই ধরনের উপসর্গ এবার বেশি দেখা যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি হচ্ছেন অসংখ্য ডেঙ্গু রোগী। শুরুতে হালকা জ্বর ভেবে অবহেলা করেন অনেকে, পরে দেখা দেয় জটিল উপসর্গ। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ছে ডেঙ্গু। মাথা ঘুরাতো, বমি পাইতো, বারবার খেতে ইচ্ছে করতো না, কোনোভাবে জ্বর কমতেছে না, প্লাস প্রচুর মাথা ব্যথা, গা ব্যথা। প্রথমে অনেক জ্বর ছিল, জ্বরের থেকে বমি, তারপরে কাশি। হঠাৎ করে ডেঙ্গু ধরা পড়ছে আমার, মানে দুদিন ধরেই জ্বর ছিল আর কি। পাশাপাশি উপসর্গ বলতে বমি বমি ভাব আর কি, কালকে 4 বারের মতো বমি হয়েছে। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুতে প্লাজমা লিকেজ বেড়ে যাওয়ায় পেট ও ফুসফুসে পানি জমে যাচ্ছে, যা উদ্বেগজনক। অনেকের পেটে পানি আসতেছে, ফুসফুসে পানি আসতেছে। এটা আমরা বলি আমাদের ভাষায় অ্যাসাইটিস বা প্লুরাল এফিউশন। এটা মূলত হয় হচ্ছে প্লাজমা লিকেজের জন্য। এই চিকিৎসক জানান জ্বর সেরে যাওয়ার পরের 48 ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। সেই সময়টাতে শরীরে পানি শূন্যতা রোধে সতর্ক থাকতে হবে। ওই সময়টাতে যদি প্রপারলি পেশেন্ট ফ্লুইড রিসাসিটেশন না করে, আমরা যেটা বলি যে লবণযুক্ত পানি, সেটা হতে পারে ওটস স্যালাইন, হতে পারে লেবুর শরবত, হতে পারে কচি ডাবের পানি, এই জিনিসগুলো যদি মেনটেন করে সমস্যা হচ্ছে না। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্তদের জন্য ডেঙ্গু ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। ডেঙ্গু হলে হঠাৎ প্রেশার কমে যাওয়া সহ নানা সমস্যায় পড়েন রোগীরা। ডেঙ্গুতে কিন্তু প্রেশার ফল করে, ইনভেরিয়েবলি ফল করছে। আমাদের ম্যাক্সিমাম রোগী যারা আছেন তাদের প্রেশার ফল করছে। সো প্রথম কাজটা হবে তাদের প্রেশারের ডোজটা অ্যাডজাস্ট করা। যদি হাই রিস্ক পেশেন্ট থাকে, আপনাকে নিজে নিজে কিছু করার দরকার নেই, চিকিৎসকের পরামর্শ নেন, সেই অনুযায়ী আপনি ওষুধগুলো অ্যাডজাস্ট করেন। ডেঙ্গু আক্রান্ত হলে ভয় না পেয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। মাগুরায় কবি ফররুক আহমেদের পৈতৃক বাড়ির ওপর দিয়ে প্রস্তাবিত রেল লাইন নির্মাণে ক্ষোভ জানিয়েছেন কবির পরিবার, প্রতিবেশী ও সুশীল সমাজ। তাদের দাবি, কবির স্মৃতি বিজড়িত বাড়ির ওপর দিয়ে কোনো রেল লাইন নয়। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয়দের আপত্তির প্রেক্ষিতে কবির বাড়ির 50 ফুট দূর দিয়ে নেওয়া হচ্ছে এই রেল লাইন। মাগুরা থেকে কামরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি ফররুক আহমেদের পৈতৃক ভিটার উপর দিয়ে প্রস্তাবিত রেল লাইন নির্মাণের খবরে প্রতিবাদ জানিয়েছেন তার পরিবার, প্রতিবেশী ও স্থানীয় সুশীল সমাজ। তারা বলছেন, কবির শৈশবের স্মৃতি বিজড়িত পৈতৃক ভিটা যেন কোনোভাবেই ধ্বংস না হয়, তা নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সবকিছু উন্নয়ন হোক, কিন্তু কবির স্মৃতি রেখে যদি উন্নয়ন হয়, কবির স্মৃতি নষ্ট করে যেন কোনো কিছু উন্নয়ন না করা হয়। সরকারের কাছে সুদৃষ্টি কামনা করছি এবং জোর দাবি করছি যে রেল লাইনটা সামান্য একটু সরিয়ে দিলেই এর আশু সমাধান হয়। স্থানীয়দের দাবি, তিনি শুধুই একজন কবি নন, বাঙালি মুসলিম সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। সাহিত্যে তার গুরুত্ব বিবেচনায় উন্নয়ন প্রকল্পে অবশ্যই বিকল্প পথ বেছে নিতে হবে। আমরা আহ্বান করব রেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসককে যেন এই স্মৃতি বিজড়িত কবি ফররুক আহমেদের বাড়ির খুব কাজ দিয়ে যেন ট্রেন লাইন না যায়। কবির ঐতিহাসিক ভিটা অক্ষত রেখে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরাও। আমি এটার দাবি করি যাতে এইদিকে কোনো রেল নির্মাণ না হয়। প্রথম যেখান দিয়ে হয়েছে ওইখান দিয়ে যেন রেল দিতে বাধ্য হয়,
সেইখান থেকে জন্য হয়। কবির স্মৃতি কোনো অবস্থায় নষ্ট করা যাবে না। উন্নয়ন আমরা চাই, রেল লাইন চাই, একটু ঘুরাই ফিরাই রেল লাইন নিলে তো কোনো ক্ষতি হবে না। কবির বাড়ি পরিদর্শন শেষে বাড়িটি রক্ষায় কয়েকশো গজ দূর দিয়ে রেল লাইন স্থাপনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি। কবির পৈতৃক ভিটা, কবির জন্মস্থানের যে ভিটা, সেখান থেকে রেল লাইনটা যাচ্ছে। এলাকার বাসী অত্যন্ত ক্ষোভ জানিয়েছে যে এই বাড়ি থেকে যদি আরো কিছু দূরে 100 গজ কি 200 গজ বা তার কম বেশি জায়গা দিয়ে যদি রেল লাইনটা যায়, তাহলে পরে এই বাড়িটা অক্ষত থাকে। প্রকল্প পরিচালক জানান, স্থানীয়দের আপত্তির মুখে সরেজমিন পরিদর্শন শেষে নতুন করে সমীক্ষা চালানোর পর বাড়িটির অন্তত 50 ফুট দূর দিয়ে এর রেল লাইন নেওয়া হচ্ছে। কবির ছেলে এতে সায় দিয়েছেন বলেও দাবি করেন তিনি। বাড়ির উপর দিয়ে যাচ্ছে, এটা বাড়ির বাইরে দিয়ে নেওয়া যায় কিনা। পরবর্তী এটাও আমরা বিভিন্ন আঙ্গিকে দেখেছি, বিভিন্ন সার্ভে করেছি। কবির বাড়ির লোকজন উপস্থিত ছিলেন, সবাইকে নিয়ে আমরা একটা অ্যালাইনমেন্ট ফিক্স আপ করেছি, যেটা কবির বাড়ির বাইরে দিয়ে চলে যাচ্ছে, 50 ফিট বাইরে দিয়ে চলে যাচ্ছে। এবং এর মধ্যে কবির একমাত্র সন্তান যিনি বাংলাদেশে আছেন ঢাকাতে, উনিও আমার অফিসে আসছিলেন। উনি এসে ওটা দেখে গেছেন যে কিভাবে আমরা এটা শিফট করলাম। উনি দেখে এটাতে প্লিজড এবং তার আর কোনো আপত্তি নাই। মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের পৈতৃক ভিটা রক্ষায় কর্তৃপক্ষ বিষয়টিতে গুরুত্ব দেবে এমন প্রত্যাশা স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। মেট্রো রেলের সাম্প্রতিক দুর্ঘটনায় নকশায় ভুল, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিকমতো কাজ বুঝে না নেয়ার মতো ত্রুটি থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। সকালে মেট্রো ভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি ফারুক আহমেদ। তদন্তের পরেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি। মশিউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব আহমেদ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার পর রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো ভবনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, মেট্রোর প্যাড পরে নিহতের পরিবারকে চাকরির ব্যবস্থা করা সহ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। জীবনের মূল্য হিসাবে দেওয়া হয় নাই, ওটা তাকে ইমিডিয়েট সাহায্য হিসাবে দেওয়া হয়েছে। আর আমরা লং টার্ম যে সলিউশনটা খুঁজেছি, ওনার ফ্যামিলিকে কীভাবে পার্মানেন্টলি সাহায্য করা যায়, সেই জন্য আমরা ওনার ওয়াইফের সাথে গত সপ্তাহে আমার মিটিং হয়েছে, এই অফিসেই আসছিলেন উনি। তো ওনার যোগ্যতা অনুযায়ী ইমিডিয়েট একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে মেট্রো রেলের নকশাগত ভুল, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিকমতো কাজ বুঝে না নেওয়ার মতো গাফিলতি থাকতে পারে বলেও জানান তিনি। ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে। যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। চতুর্থ হতে পারে যে বুঝানোপ্রাপ্ত যে কনসালটেন্ট, আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে ব্যয় করেছি এটা কনসালটেন্সির জন্য, তারা ঠিক মতো বুঝে নেয় নাই। তিনি বলেন, খরচ অনুযায়ী এটি পৃথিবীর সেরা মেট্রো হওয়ার কথা, কিন্তু 50 বছরের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ঘটছে দুর্ঘটনা। 50 বছরের বিয়ারিং লাইফ সাইকেল দিছে, আমি 1 বছর হয়নি, আমার ডিএনপি শেষ হয়নি এখন আমি এটা নিয়ে দুশ্চিন্তা ঘুমাবো না। যে কষ্ট হয়েছে, এই কষ্টে পৃথিবীর সবচেয়ে ভালো মেট্রো হওয়ার কথা। তদন্তে অনিয়ম পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমটিসিএল এর এমডি। উই শুড ব্রিং দেম ইনটু দ্য জাস্টিস, যারা আগে কাজ বুঝা নিছে এবং প্রপারলি বুঝা নিচ্ছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। গণভোট নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য না হলে নিজের মতো পদক্ষেপ নেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বললেন শাহদিন মালিক। এই নিয়ে অধ্যাদেশ জারি, প্রধান উপদেষ্টার এখতিয়ার বহির্ভূত। নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে বৃহস্পতিবার 8 দলের পদযাত্রা কর্মসূচি। প্রধান উপদেষ্টা বরাবর দেয়া হবে স্মারকলিপি। এবং জাতীয় নির্বাচনে ঠিক করবে আগামীর বাংলাদেশের গতিপথ, বললেন সিইসি।
সুষ্ঠু ভোট আয়োজনে দলগুলোর সহায়তা কামনা। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।